হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইসমার্ট বাংলা। আমি তোমাদের কল্যাণ স্যার। আজকে জেনারেল সায়েন্সের ফিজিক্সের কিছু প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমরা যারা ডাব্লিউবিসিএস জন্য প্রিপারেশান নিচ্ছ, আর কয়েকদিন পরই পরীক্ষা, তো শেষ মুহূর্তে ডাব্লিউবিসিএস এক্সামের ফিজিক্সের জন্যে কি কি প্রশ্ন তোমরা রিভিশন করবে সেই নিয়ে আজকে আমাদের ক্লাস। তো কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা যদি লাস্ট 5 বছরের বা 10 বছরের প্রশ্নপত্র দেখি, সেখানে আমরা দেখতে পাবো ফিজিক্স থেকে কখনো একদম ফ্ল্যাট ইজি কোয়েশ্চেন এসছে, বা কখনো কনসেপচুয়াল প্রশ্ন এসছে, বা কখনো নিউমেরিক টাইপের কোয়েশ্চেন এসছে। তো একদম শেষ মুহূর্তে তোমরা কোন ধরনের প্রশ্নগুলোকে ভালোভাবে পড়বে, ভালোভাবে রিভিশন করবে, এই নিয়ে আজকে আমাদের ক্লাস। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। দেখো, তোমরা যারা ফুড এসআই, ডাব্লিউপি বা কেপি এই সমস্ত এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, রাইসে যদি ভর্তি হতে চাও, তাহলে সেক্ষেত্রে এই যে নাম্বারটা দেখছো, এই নাম্বারে অবশ্যই ফোন করে যোগাযোগ করে নেবে। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক বা ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলোতেও তোমরা আমাদের সাথে কানেক্ট করতে পারো। দেখো, এই যে প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা মাঝে মাঝেই ডাব্লিউবিসিএস মতো এক্সামগুলোতে পেয়ে থাকি। প্রথম প্রশ্নটা কি রয়েছে? নিউক্লিয়ার সাইজেস আর এক্সপ্রেসড ইন এ ইউনিট নেমড। দেখো, অ্যাটমের সাইজ আর অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস থাকে তার সাইজ তো আলাদা। সো এই ধরনের যে মেজারমেন্ট, এগুলো করার জন্যে আমাদের ডিফারেন্ট টাইপসের ইউনিট ইউজ করতে হয়। তো এখানে যে প্রশ্নটি করেছে, নিউক্লিয়ার সাইজেস আর এক্সপ্রেসড ইন এ ইউনিট নেমড, কী হবে উত্তর? এটার উত্তর হবে ফার্মি। ফার্মি এই ইউনিটটার ভ্যালু কত? ফার্মি হচ্ছে বেসিক্যালি, দেখো, 1 ফার্মি মানে 10⁻⁻15 মিটার। 1 ফার্মি মানে 10⁻⁻15 মিটার। এখানে দেখো আর একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম ইউনিটটা কিন্তু আমরা ফিজিক্সও ইউজ হতে দেখি, বায়োলজিতে ইউজ হতে দেখি। অ্যাংস্ট্রম ইউনিটে আমরা ওয়েভলেন্থ যেরকম মাপি, আবার ডিফারেন্ট বায়োলজিক্যাল মেজারমেন্ট যেমন ডিএনএ লেন্থ অ্যাংস্ট্রমে মাপা হয়। তো এই যে এই ইউনিট থেকে যে প্রশ্নগুলো, অর্থাৎ কোন ইউনিট কি পারপাসে ব্যবহার করা হয়, এখান থেকে কিন্তু আমরা ডাব্লিউবিসিএসে প্রশ্ন পেয়ে থাকি। এই যে প্রশ্নটা, এটি কোন চ্যাপ্টার থেকে এসছে? এই প্রশ্নটি এসছে যে চ্যাপ্টার থেকে, তার নাম হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। দেখো, এছাড়াও নিউটন রয়েছে। নিউটন হচ্ছে বেসিক্যালি ফোর্সের ইউনিট, বলের একক হচ্ছে নিউটন। নেক্সট দেখো, আমরা একটা নিউমেরিক টাইপের কোয়েশ্চেন পাচ্ছি। কোয়েশ্চেনটা কি বলছে? বলছে এ বডি অফ মাস 4 kg accelerates from 15 মিটার পার সেকেন্ড টু 25 মিটার পার সেকেন্ড ইন 5 সেকেন্ড। বলছে যে একটা বস্তু রয়েছে, যে বস্তুটার মাস এখানে বলে দিচ্ছে 4 kg। এই বস্তুটা 15 মিটার পার সেকেন্ড গতিবেগ থেকে 25 মিটার পার সেকেন্ড গতিবেগে পরিবর্তিত হয়েছে, ভেলোসিটিটা ইনক্রিজ করেছে। তাহলে এই যে ভেলোসিটি ইনক্রিজ করেছে, তাতে তার সময় কত লেগেছে? তাতে তার সময় লেগেছে হচ্ছে 5 সেকেন্ডস। এইবার প্রশ্ন করেছে ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ এ ফোর্স অন ইট। এই যে পুরো ঘটনাটা ঘটছে, এটা নিশ্চয়ই একটা ফোর্স না দিলে ঘটনাটা ঘটতো না। তাহলে আমাকে যেটা বের করতে হবে, ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স। বলছে কতটা ফোর্স তুমি সেখানে অ্যাপ্লাই করেছো, যার জন্যে 4 কেজি অবজেক্ট 15 মিটার পার সেকেন্ড ভেলোসিটি থেকে 25 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সে রিচ করেছে উইদিন 5 সেকেন্ডস। তাহলে আমাকে ফোর্সটাকে বের করতে হবে। দেখো, এখানে আমরা স্পষ্টই একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ভেলোসিটির ভ্যারিয়েশনটা এটা কত? 15 মিটার পার সেকেন্ড থেকে গেছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এইটাকে কিভাবে বের করব? দেখো, এই যে পুরো জিনিসটা 15 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ড, এই যে ভ্যারিয়েশন, তাহলে ভ্যারিয়েশনটা কত হয়েছে? ভ্যারিয়েশনটা হচ্ছে, এটাকে যদি আমরা ফাইনাল ভেলোসিটি, এখানে কত? ফাইনাল ভেলোসিটি হচ্ছে 25। তাহলে ফাইনাল ভেলোসিটি আমরা নিচ্ছি 25 মিটার পার সেকেন্ড। আর ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি রয়েছে 15 মিটার পার সেকেন্ড।
তাহলে ভেলোসিটির ভ্যারিয়েশন কত? ভেলোসিটির ভ্যারিয়েশন হচ্ছে ভি মাইনাস ইউ, এটা কত 25 মাইনাস 15, 25 মাইনাস 15, এটা হচ্ছে ভেলোসিটির ভ্যারিয়েশন। কত সময় হয়েছে? 5 সেকেন্ডসে হয়েছে। তাহলে পার সেকেন্ডে কত? তাহলে পার সেকেন্ডে কত? পার সেকেন্ডে হচ্ছে 2। তাহলে পার সেকেন্ড এই যে ভেলোসিটির ভ্যারিয়েশন ইন 1 সেকেন্ড, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ত্বরণ বা অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন ভ্যালুটা কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। অ্যাক্সেলারেশনের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। আমরা মাস জানি, অলরেডি কোয়েশ্চেনে মাস বলে দিয়েছে 4 কেজি। তাহলে আমাকে কি বের করতে হবে? অ্যাপ্লাইড ফোর্স। তাহলে কোন ফর্মুলা ইউজ করব? আমরা এখানে যেটা ইউজ করব, নিউটনের সেকেন্ড ল থেকে যে ফর্মুলাটা আমরা পাই, F ইকুয়ালস টু m ইন্টু a। এই যে ফর্মুলাটা, এখানে m কত? 4 কেজি। অ্যাক্সেলারেশন কত বের করলাম? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার আনসার কত হলো? 8 নিউটন। তাহলে একটা 4 কেজি অবজেক্টকে যদি তোমাকে এই ভেলোসিটিতে রিচ করাতে হয় বা এই অ্যাক্সেলারেশন প্রোভাইড করতে হয়, তাহলে তুমি তার উপর কতটা ফোর্স তুমি অ্যাপ্লাই করবে? তার উপর তোমাকে 8 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এইটা হচ্ছে আমাদের আনসার। এই ধরনের প্রশ্ন, দেখো এই কোয়েশ্চেনটা খুব যে টাফ এরকমটা নয়। প্রশ্নটা কিন্তু একটা বেসিক নলেজের উপর, একটা বেসিক ফর্মুলার উপর কোয়েশ্চেনটা রয়েছে। এই প্রশ্নটা নিউটনের যে ল, নিউটনের 3টে ল আছে আমরা জানি। নিউটনের ফার্স্ট ল থেকে আমরা ফোর্সের ডেফিনেশন পাই, সেকেন্ড ল থেকে ইউনিট ফোর্সের ডেফিনেশন আমরা পাই। তাহলে এই যে সেকেন্ড লয়ের ম্যাথামেটিক্যাল ভার্সন হচ্ছে এইটা। তাহলে এই যে সেকেন্ড লয়ের ম্যাথামেটিক্যাল ভার্সন এটা, এইখান থেকে যে ধরনের কোয়েশ্চেন আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে এই রকম টাইপের কোয়েশ্চেন। ওকে, বেশ। তো দেখো এখানে তাহলে আনসার হচ্ছে 8। এইটাই এখানে করে দেওয়া হয়েছে। মাস অফ বডি যেটা বললাম 4 কেজি, ইনিশিয়াল স্পিড 15, ফাইনাল স্পিড 25, টাইম 5 সেকেন্ডস, আমাকে ফোর্সের ম্যাগনিটিউড বের করতে হবে। তো এই হচ্ছে আমার এক্সপ্রেশন। ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে যে দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ইন এয়ারক্রাফটস টু মেজার দ্য অল্টিটিউড অ্যাবাভ এ ফিক্সড লেভেল। আমরা WBCS-এ যেরকম একদম বেসিক ইনফরমেশন বেসড কোয়েশ্চেন পাই, সেরকমই আমরা নিউমেরিক টাইপের কোয়েশ্চেন পাই, আবার সেরকমই একদম অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোয়েশ্চেন পাই। সেখানে অনেক সময় জিজ্ঞেস করে যে কোন ইনস্ট্রুমেন্ট কি পারপাসে ইউজ করা হয়। এরা আমরা কোয়েশ্চেন পেয়েছি প্রিভিয়াস ইয়ার্সে। লাস্ট 5 বছর বা 10 বছর প্রশ্নপত্র যদি আমরা একটু নাড়াচাড়া করি, তাহলে এরকম প্রশ্ন আমরা পেয়েছি। তো এই প্রশ্নটা সেরকমই একটা প্রশ্ন। দেখো এখানে অনেকগুলো রয়েছে, অ্যামমিটার রয়েছে, অডিওমিটার রয়েছে, অ্যানিমোমিটার রয়েছে, অল্টিমিটার রয়েছে। এখন দেখো এই যে 4টে অপশান যদি আমরা দেখি, সেখানে লাস্ট অপশানটা আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে অল্টিমিটার। অল্টিমিটারটা দেখো প্রশ্নটা কি বলেছে? অল্টিটিউড মেজার করার কোন ইনস্ট্রুমেন্ট, অল্টিটিউড মেজার করার জন্য কোন ইনস্ট্রুমেন্ট। তাহলে এখানে উত্তরটা কি হচ্ছে? অল্টিমিটার। ওকে, অ্যামমিটার কি করে? অ্যামমিটার হচ্ছে কারেন্ট মেজার করে। কোন একটা তারের ভিতর দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, সেটা মেজার করে হচ্ছে অ্যামমিটার। সেরকমই অডিওমিটার আছে, অ্যানিমোমিটার আছে। অ্যানিমোমিটার উইন্ড স্পিডকে মেজার করে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামমিটার যেরকম কারেন্ট মেজার করে বললাম, সেরকমই অডিওমিটার কি করে? অ্যান অডিওমিটার ইজ ইউজ টু মেজার পেশেন্টস এবিলিটি টু হিয়ার অ্যাট ডিফারেন্ট লেভেলস। অর্থাৎ এই যে আমরা শব্দ শুনি, এই যে শব্দ শোনার যে এবিলিটি, এই যে সাউন্ড ক্যাপচার করার যে এবিলিটি, এইটাকে মেজার করার জন্য আমরা অডিওমিটার ইউজ করি। তারপরে কি রয়েছে? তারপরে হচ্ছে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট দ্যাট মেজার্স উইন্ড স্পিড, যেটাকে আমরা বলি বাত পতাকা। অ্যানিমোমিটার। এখানে দেখো একটা অ্যানিমেশন রয়েছে যে এই যে জিনিসটা রোটেট করছে, যত হাই স্পিডে এয়ার যাবে তত এই রোটেশনটা বাড়বে, আর এখান থেকে আমরা মেজার করে দিতে পারবো যে এয়ারটা কত স্পিডে রয়েছে। সো এই ধরনের যে অ্যাপ্লিকেশানস, ইনস্ট্রুমেন্টের যে অ্যাপ্লিকেশান, এগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং স্টুডেন্ট তোমাদেরকেও কিন্তু এগুলো তৈরি করতে হবে।
যারা পড়াশোনা করছো আর হাতে মাত্র কয়েকটা দিন সময় আছে, তারা আশা করি এই জিনিসগুলোকে অলরেডি তৈরি করে ফেলেছো, বা যারা এখনও তৈরি করে উঠতে পারোনি, সো প্লিজ এটা একটু তোমরা এই পোর্শনটা একটু তৈরি করে নাও। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটি এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা ডাব্লিউবিসিএস জন্য ভীষণ ইম্পর্টেন্ট বলে মনে করি। কেন? তার দুটো কারণ। একটা হচ্ছে এই প্রশ্নটা লাইট চ্যাপ্টার থেকে এসছে। লাইট এমন একটা চ্যাপ্টার যেটা প্রায় সমস্ত কম্পিটিটিভ ফিল্ডের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে এই প্রশ্নটা একটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোয়েশ্চেন। আমরা দেখেছি, আমরা যদি একটা কোয়েশ্চেন পেপার নিয়ে রিসার্চ করি, ডাব্লিউবিসিএস এর একটা কোয়েশ্চেন পেপার নিয়ে রিসার্চ করি, সেখানে আমরা দেখতে পাই অ্যাটলিস্ট 20 থেকে 30% কোয়েশ্চেন, বা কোনো কোনো ইয়ারে মোর দেন 30% কোয়েশ্চেন কিন্তু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড হয়। তো এই প্রশ্নটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটা লাইট রিলেটেড কোয়েশ্চেন। সেই কারণে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, এবং আমাদের কিন্তু এই ধরনের প্রশ্নগুলো ভীষণ যত্ন করে তৈরি করতে হবে। দেখো, মিরাজ ইজ এ ফেনোমেনা ডিউ টু, এখানে 4টে অপশানস রয়েছে। এখানে আনসারটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট, এই জিনিসটা কেন এত স্পেশাল এটা একটুখানি আমরা জানবো। কারণ মিরাজ যেমন এই ফেনোমেনাটার এক্সাম্পল, সেরকমই এই ফেনোমেনাটার আরও অনেক এক্সাম্পল রয়েছে। তো সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে আলোচনা করব। দেখো, প্রথম কথা আমাদের জানতে হবে এই ঘটনাটা কি। মিরাজ মানে মরীচিকা, যাকে বাংলায় আমরা মরীচিকা বলি, ইংরেজিতে তাকে মিরাজ বলা হয়। এখন এই যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যাকে বলা হয় বাংলায় বলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এখন এই জিনিসটা কি সেটা একটু আমরা আলোচনা করব। চলো, দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। একজন পথিক তিনি যাচ্ছেন এবং দূরে একটা গাছ রয়েছে। তো এই যে দূরে গাছটি রয়েছে, তার একটা প্রতিচ্ছবি এখানে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন? দেখো কি হয়, দিনের বেলা আর্থ সানরের কারণে ভীষণ হিট হয়ে থাকে, বালি হোক বা পিচ রাস্তা হোক খুব গরম হয়ে থাকে। এবার রাতের বেলা কি হয়, আস্তে আস্তে সেই হিটটাকে সে রিলিজ করে ঠান্ডা হতে শুরু করে, কুল ডাউন করে টেম্পারেচারটাকে। ফলে কি হয়, এই যে ভূত্বক সংলগ্ন এই যে সারফেস, এইটার যে অ্যাডজাসেন্ট এয়ার লেয়ার, এইটার যেহেতু সে হিটটাকে ডিসিপেট করছে, রেডিয়েট করছে, ফলে এই লেয়ারটা কি থাকে, বেশ গরম থাকে। আর তুলনামূলক এই অঞ্চলের যে বাতাস, এই অঞ্চলে সেটা নিচের তুলনায় একটু ঠান্ডা থাকে। এবার যখন আমরা দূরের কোনো বস্তুকে দেখছি, তখন কি হচ্ছে, এইখান থেকে যে আলোটা আসছে, এইখান থেকে যে লাইটটা আসছে, সেটা ক্রমাগত ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে প্রবেশ করছে। কেন? কারণ এই জায়গাটা তো উঁচু, এখানে বাতাসটা তো ঠান্ডা, আর এই জায়গার বাতাসটা তো গরম, যেহেতু মাটি হিটটাকে রিলিজ করছে, রেডিয়েট করছে। তাহলে ডেন্সার মিডিয়াম থেকে লাইট যখন রেয়ারার মিডিয়ামে আসে, তখন এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা ঘটে। দেখো অ্যাকচুয়ালি এটা কেন হয় তার পিছনে একটা ফিজিক্স আছে। ধরা যাক এটা হচ্ছে একটা ডেন্সার মিডিয়াম, আমরা এক গ্লাস জলের কথা ভাবি। এবার এইখান থেকে একটা লাইট বাইরে বেরোনোর চেষ্টা করছে, অর্থাৎ ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে লাইটটা আসছে। তো এখন এই যে লাইটটা আসছে, তাহলে এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার আপাতন কোণ। যেহেতু ডেন্সার মিডিয়াম থেকে লাইটটা রেয়ারার মিডিয়ামে বেরিয়ে আসছে, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, এই অ্যাঙ্গেলটা আই এর থেকে বেশি, অর্থাৎ এই কোণটার থেকে এই আর এর ভ্যালুটা বেশি। এখন যদি কোনো কারণে আমি অ্যাঙ্গেলটাকে আস্তে আস্তে ইনক্রিজ করি, তাহলে এই অ্যাঙ্গেলটাও আস্তে আস্তে বাড়বে, এটাও আস্তে আস্তে বাড়তে শুরু করবে। একটা সময় পরে কি হবে, একটা সময় পরে যেটা হবে যে লাইটটা পুরোটাই রিফ্লেক্ট করে আবার সেম মিডিয়ামে ব্যাক করবে, এই যে আবার সেম মিডিয়ামে ব্যাক করবে। এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাকে আমরা বলি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন।
এবার কি হচ্ছে দেখো, এই যে দূরের গাছটা থেকে বা দূরের কোনো একটা বস্তু থেকে যখন লাইটটা আসছে তখন সে ডেন্সার মিডিয়াম অর্থাৎ ঘন মাধ্যম থেকে ক্রমাগত লঘু মাধ্যমে প্রবেশ করছে। তাহলে এই যে লঘু মাধ্যমে প্রবেশ করছে, ফলে একটা সময় পরে গিয়ে কী হবে, ঠিক এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ লাইটটা বাউন্স করে আবার সেম মিডিয়ামে ব্যাক করবে। তাহলে লাইট যখন সেম মিডিয়ামে ব্যাক করে তখন তাকে রিফ্লেকশন বলে। যেহেতু পুরো লাইটটা টোটাল এনার্জিটাই সেম মিডিয়ামে রিটার্ন করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আর এইটা যখন হবে, আরেকটা ঘটনা আমাদের মাথায় রাখতে হবে, দেখো বাতাসের ঘনত্ব কিন্তু ক্রমাগত পাল্টাচ্ছে। তাহলে বাতাসের ঘনত্ব ক্রমাগত যদি পাল্টাতে শুরু করে, তাহলে যথারীতি এই আলোটা বারবার আঁকা বাঁকা পথে গিয়ে পৌঁছাবে। তার মানে এই মানুষটি যে ছবিটি দেখবেন সেই ছবিটা কিন্তু এরকম স্টিল ফটোগ্রাফের মতো হবে না, এই ছবিটা কিন্তু আস্তে আস্তে এইভাবে ভাইব্রেট করবে। জলের মধ্যে যখন কোনো কিছু পড়ে, কোনো ছবি পড়ে বা প্রতিচ্ছবি পড়ে, যখন ইমপ্রেশন আমরা দেখি, আমরা সেটাকে ভাইব্রেট হতে দেখি। তাহলে তখন তার মনে হবে, যেহেতু জলের মধ্যে কোনো ছবি দেখলে তাকে আমরা ভাইব্রেট করতে দেখি, তার মানে ওনার মনে হবে যে যেন এখানে একটা জল রয়েছে, সেই জন্যই ছবিটা এইভাবে কাঁপছে। আসলে কিন্তু এখানে জল নেই। ছবিটা কাঁপছে কেন? বাতাসের ঘনত্ব বারবার পাল্টাচ্ছে বলে এই যে প্রতিফলিত রশ্মি, রিফ্লেক্টেড রে, সেটা বারবার আঁকা বাঁকা পথে গিয়ে তার কাছে পৌঁছাচ্ছে। তাহলে এটা একটা ইলিউশন, যেটা নেই তাকে আছে বলে আমরা ভাবছি, এই জন্য এটাকে বলা হয় মিরাজ বা মরীচিকা। ওকে, এখন এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের আরও কিছু অ্যাপ্লিকেশানস রয়েছে। কীরকম? ওগুলো আমাদের জানতে হবে, ওগুলো আমাদের পরীক্ষার জন্য তৈরি করতে হবে। যেরকম শাইনিং এফেক্ট অফ ডায়মন্ড, হিরে এই যে ঝলমল করে, হিরের যে এই দ্যুতিটা, এইটাও কিন্তু এই টোটাল ইন্টারনালের জন্য হয়। অর্থাৎ লাইটটা ডায়মন্ডের ভিতরে এন্টার করে, কিন্তু ভিতরেই ট্র্যাপড হয়ে যায়, আর বাইরে বেরোতে পারে না। তাহলে যখন লাইট ভিতরে ট্র্যাপড হয়ে যায় তখন তার ব্রাইটনেসটা অনেক বেড়ে যায়। যখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটে তখন সেই বস্তুটার যে ন্যাচারাল ব্রাইটনেস সেটা অনেকটা বেড়ে যায়, ঔজ্জ্বলতা বেড়ে যায়। ওকে, এই যে আমরা ফাইবার অপটিক টেলিকমিউনিকেশনে ব্যবহার করি, তাহলে এই ফাইবার অপটিকটাও কিন্তু অ্যাকচুয়ালি লেজার লাইটের মাধ্যমে সিগন্যালকে বা ডেটাটাকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মধ্যে দিয়ে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে পাঠানো হয়। খুব কুইক কমিউনিকেশন করা যায় এটাতে। তো এটাও কিন্তু আসলে টোটাল ইন্টারনালের অ্যাপ্লিকেশানস। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের, যেহেতু এটা অ্যাপ্লাইড পার্ট এবং যেহেতু এটা লাইট ওরিয়েন্টেড, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্কেলস অফ টেম্পারেচার ডাজ নট হ্যাভ এ নেগেটিভ ভ্যালু? ডাজ নট হ্যাভ এ নেগেটিভ ভ্যালু। এই প্রশ্নটা হিট অ্যান্ড টেম্পারেচার চ্যাপ্টার থেকে এসছে। এটাও কিন্তু ডাব্লিউবিসিএস এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তার কারণ এই চ্যাপ্টারটার মধ্যেও কনসেপচুয়াল কোয়েশ্চেন আমরা পাই, নিউমেরিক কোয়েশ্চেন আমরা পাই, আবার অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোয়েশ্চেন পাই। এইখানে যে কোয়েশ্চেনটা আমরা দেখছি, এই যে হুইচ অফ দ্য ফলোয়িং স্কেলস অফ টেম্পারেচার ডাজ নট হ্যাভ নেগেটিভ ভ্যালু, এটা বেসিক্যালি থার্মোমিটার টপিকের একটা কোয়েশ্চেন। থার্মোমিটার কিন্তু আসলে একটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড টপিক। এই থার্মোমিটার থেকে যেরকম নিউমেরিক কোয়েশ্চেন হয়, আবার সেরকম কিন্তু আমাদের এরকম অ্যাপ্লিকেশন টাইপেরও কোয়েশ্চেন হয়। তো এই কোয়েশ্চেনটা অ্যাপ্লিকেশন টাইপের কোয়েশ্চেন। এখানে জানতে চাইছে যে এর মধ্যে যে কটা স্কেল রয়েছে, তো এটার মধ্যে নেগেটিভ ভ্যালু কে দেয় না? নেগেটিভ ভ্যালু দিতে পারে না যে, তার নাম হচ্ছে কেলভিন। কেন? তার কারণ দেখো, এইটার দিকে যদি আমরা তাকাই, এখানে কি রয়েছে? এখানে দেখো আমাদের ডিগ্রি সেলসিয়াস রয়েছে, ডিগ্রি ফারেনহাইট রয়েছে, আর কেলভিন রয়েছে। এখন আমরা যদি ভালো করে দেখি যে যদি এই তিনটে স্কেলকে আমরা বরফের মধ্যে রাখতাম, এই তিনটে থার্মোমিটারকে যদি আমরা বরফের মধ্যে রাখতাম, তাহলে ডিগ্রি সেলসিয়াস সেই টেম্পারেচারটা কত শো করতো? 0 ডিগ্রি শো করতো। ফারেনহাইট কত শো করতো? 32 শো করতো। আর কেলভিন কত শো করতো? 273.15 কেলভিন শো করতো। আর যদি বয়েলিং ওয়াটারে দিতাম তাহলে 100 ফারেনহাইট করতো 212, আর এটা করতো 373.15। এখন প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা যেটা ছিল, আমরা যদি কোয়েশ্চেনে একবার ফিরে যাই, দেখো
কোয়েশ্চেনটা ছিল যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্কেলস অফ টেম্পারেচার ডাজ নট হ্যাভ এ নেগেটিভ ভ্যালু, অর্থাৎ এই যে তিনটে থার্মোমিটার স্কেল আমরা ব্যবহার করছি এর মধ্যে কোন থার্মোমিটারে কখনোই নেগেটিভ রিডিং আমরা পাবো না, কখনোই নেগেটিভ রিডিং আমরা পাবো না, এইটা হচ্ছে প্রশ্ন। দেখো এটার উত্তর কেন কেলভিন হয়েছে, দেখো আমরা এইটার দিকে তাকাই, এ দেখো সেলসিয়াসে আমরা পাচ্ছি -273.15, ফারেনহাইটে পাচ্ছি কত -459.67, আর কেলভিনে কত পাচ্ছি 0। অ্যাকচুয়ালি কেলভিন স্কেল থেকে অন্যান্য স্কেলের যে কনভার্সন, আমি যদি কেলভিন স্কেল থেকে ডিগ্রি সেলসিয়াস স্কেলে কনভার্ট করি তাহলে এইটা হচ্ছে আমার রিলেশনশিপ, এগুলো থেকে কিন্তু নিউমেরিক কোয়েশ্চেন হয়। কেলভিন স্কেল মানে ডিগ্রি সেলসিয়াস স্কেল প্লাস 273, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের সাথে কেলভিন স্কেলের কনভার্সন, এখান থেকে নিউমেরিক কোয়েশ্চেন কিন্তু হতে পারে। তো যাই হোক, তো এখন এই যে কেলভিন স্কেলটা এটাকে যদি তোমাকে 0 করতে হয়, অর্থাৎ কেলভিনের ভ্যালুটাকে যদি 0 নিতে হয় তাহলে এখানে ডিগ্রি সেলসিয়াসকে কত বসাতে হবে, -273 বসাতে হবে। তার মানে -273 ডিগ্রি সেলসিয়াস এইটাও যা, আর কেলভিন স্কেলের ভ্যালুটা কত 0 কেলভিন, এইটাকে বলা হয় অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। এইটা আমাদের ইউনিভার্সে লোয়েস্ট পসিবল টেম্পারেচার, 0 কেলভিনের নিচে আর কোনো টেম্পারেচার ফিজিক্যালি পসিবল নয়। কেন নয়, তার কারণ এই টেম্পারেচারে ভেলোসিটি অফ অল মলিকিউলস বিকাম 0, মানে আমাদের অণুপরমাণুর মধ্যে এই যে ইলেকট্রনগুলো রোটেট করছে বা আমাদের এই যে ইউনিভার্সে যা কিছু মোশন আছে সব কিছু স্টপ করে যাবে এই টেম্পারেচারে। তো এটা ফিজিক্যালি এখনো অবধি সায়েন্স রিচ করতে পারেনি এই টেম্পারেচারে। তো এইটা হচ্ছে আমাদের লোয়েস্ট পসিবল টেম্পারেচার। দেখো কেলভিনের কিন্তু আর কোনো নেগেটিভ ভ্যালু নেই, যেটা লোয়েস্ট ভ্যালু সেটা কত, সেটা হচ্ছে 0 কেলভিন। এইগুলোতে দেখো নেগেটিভ ভ্যালু আছে -459, -273, তাহলে কোন স্কেলের কোনো নেগেটিভ রিডিং আসবে না, আনসার হচ্ছে কেলভিন স্কেল, আনসার হচ্ছে কেলভিন স্কেল। ওকে, বেশ, এটা কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এখানে এই কোশ্চেনটা ডিসকাস করতে গিয়ে আমরা কিন্তু এটাও বলে আর একটা কোশ্চেনও ডিসকাস করলাম যে অ্যাবসলিউট জিরো বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, এটার মিনিংটা অ্যাকচুয়ালি কি। এটার মিনিংটা হচ্ছে কেন এটাকে অ্যাবসলিউট জিরো বলা হচ্ছে, তার মানে এইটা 0 আসছে বা 0 কেলভিন আসছে তার জন্য কিন্তু নয়। অ্যাবসলিউট জিরো বলা হচ্ছে এই কারণে যে ওই টেম্পারেচারে যদি আমরা রিচ করতে পারতাম তাহলে যে কোনো মলিকুল বা যে কোনো অবজেক্টের মোশনটা 0 হয়ে যেত, ফ্রিজ করে যেত, সেই জন্য এটাকে আমরা বলছি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এটাও কিন্তু এক্সামের কোয়েশ্চেন এবং ডাব্লিউবিসিএসে এই কোয়েশ্চেন এসছে, আমরা দেখেছি। বেশ, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। তার আগে আরও একবার আমি বলছি, তোমরা যারা ডাব্লিউবিসিএসের সাথে সাথে ফুড এসআই বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের মতো এক্সামগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো, যারা ফোকাস করছো, তারা যদি রাইসের সাথে যুক্ত হতে চাও বা রাইসের যদি ট্রেনিং নিতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারটাতে যোগাযোগ করবে, 0336620357 এই নাম্বারে যোগাযোগ করবে। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে রাইস স্মার্ট বাংলা, ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, লিঙ্কডইন রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এগুলোর সাথেও কিন্তু তোমরা রাইসের সাথে যুক্ত হতে পারো আরও ফার্দার নিজেকে মডিফাই করার জন্য বা আপগ্রেড করার জন্য। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে এক্ষুনি যেটা ডিসকাস করলাম যে অ্যাবসলিউট জিরোর মিনিংটা কি, সেই প্রশ্নটাই কিন্তু আছে। দেখো অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ইজ ডিফাইন্ড অ্যাজ, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ইজ ডিফাইন্ড অ্যাজ। তাহলে এবার তোমরা নিজেরাই বলতে পারবে এর উত্তরটা কি হবে, আনসারটা কি হবে, টেম্পারেচার অ্যাট হুইচ অল মলিকুলার মোশন সিজেস। তাহলে এইটা হচ্ছে আমার আনসার, টেম্পারেচার অ্যাট হুইচ অল মলিকুলার মোশন সিজেস, এইটা হচ্ছে আমার আনসার। ওকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু শুধু ডাব্লিউবিসিএসে নয়, অন্যান্য এক্সামও আমরা পেয়েছি। তোমরা যারা বিভিন্ন রকমের এক্সাম দিচ্ছ বা সেট প্র্যাকটিস করছো, সেখানেও দেখবে এই প্রশ্নটা তোমরা পাবে এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বেশ, চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব।
এই যে প্রশ্নটা, এটাও কিন্তু আমরা লাইটের থেকে পাচ্ছি। কি বলছে? দ্য রিয়ার ভিউ মিরার অফ ভেহিকেল শুড প্রডিউস। মিরার আর লেন্স এই দুটোই হচ্ছে অপটিক্যাল ডিভাইস। এই যে মিরার আর লেন্স, এদের কাজ হচ্ছে কি? এদের কাজ হচ্ছে ইমেজ তৈরি করা। এদের দুজনেরই কাজ হচ্ছে ইমেজ তৈরি করা, কিন্তু দুজনের ফিজিক্সটা আলাদা। মিরার ইমেজ তৈরি করে রিফ্লেকশন মেথডে, লেন্স ইমেজ তৈরি করে রিফ্র্যাকশন মেথডে। একটা প্রতিফলনের সূত্র, একটা প্রতিসরণের সূত্র। এবার দেখো, এই যে মিরার, এটাও কিন্তু WBCS এর বা PSCর এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। কেন টপিক? ওই দুটো কারণের জন্য। প্রথম কথা, এটা লাইট রিলেটেড চ্যাপ্টার। সেকেন্ড হচ্ছে যে এইটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড একটা টপিক। মিরার মানে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড টপিক। এবং পরীক্ষাতে এক্সামে আমরা কী ধরনের কোয়েশ্চেন পাই আমরা দেখেছি। আমরা লাস্ট 5 বছর, 10 বছরও যেতে হবে না, লাস্ট 5 বছরের প্রশ্নপত্র তোমরা দেখবে। আমার বিশ্বাস তোমরা সেটা অলরেডি দেখেছো। যারা সিরিয়াসভাবে পড়াশোনা করছো তারা অবশ্যই প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন দেখেছো। দেখবে মিরারের অ্যাপ্লিকেশনের অনেকগুলো কোয়েশ্চেন তোমরা পাবে, বিভিন্ন রকম। কখনো প্লেন মিররের অ্যাপ্লিকেশন, কখনো কনকেভ মিররের অ্যাপ্লিকেশন, কখনো কনভেক্স মিররের অ্যাপ্লিকেশন থেকে কিন্তু কোয়েশ্চেন এসছে। তো এই যে কোয়েশ্চেনটা আমরা দেখছি, এটাও বেসিক্যালি আমাদের একটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোয়েশ্চেন। বলছে রিয়ার ভিউ মিরারে কোন ধরনের ইমেজ আমরা পাই। প্রথম কথা আমাদের জানতে হবে, রিয়ার ভিউ মিরার অর্থাৎ গাড়িতে যেটা ইউজ করা হয়, যেটা ড্রাইভাররা ওই উপরে যেটা ফিট করা থাকে গাড়ি, ড্রাইভাররা পিছনে ব্যাক সাইডটা দেখে গাড়ির, ওটা হচ্ছে রিয়ার ভিউ। ওই মিরারটা কী ধরনের মিরার? মিরার অ্যাকচুয়ালি যদি আমরা মিরারকে ক্লাসিফাই করি, তাহলে প্লেন মিরার, সেরকমই স্ফেরিক্যাল মিরার, সেরকমই প্যারাবোলিক মিরার, সেরকমই সিলিন্ড্রিক্যাল মিরার, অনেক রকমের ক্লাসিফিকেশনস হয়। স্ফেরিক্যাল মিরারের আবার দুটো টাইপ হয়, একটা হচ্ছে কনকেভ মিরার, একটা হচ্ছে কনভেক্স মিরার। তাহলে স্ফেরিক্যাল মিরারকে যদি আমরা ক্লাসিফাই করি, তাহলে দু রকমের আমরা টাইপ পাচ্ছি, একটা হচ্ছে স্ফেরিক্যাল কনকেভ, একটা হচ্ছে স্ফেরিক্যাল কনভেক্স। তো ছবিটা কীরকম হয়? প্লেন মিরার তো আমরা বাড়িতে ইউজ করি, প্রত্যেকেরই বাড়িতে প্লেন মিরার আছে। আমরা ড্রেসিং টেবিল বা আয়নার সামনে যখন দাঁড়াই, ওটা হচ্ছে প্লেন মিরার নর্মালি। কনকেভ মিরার বা কনভেক্স মিরার জেনারেলি আমরা বাড়িতে ইউজ করি না, কিন্তু স্পেশাল পারপাসে ইউজ করা হয়। তো কীরকম দেখতে হয়? আমরা যদি স্ফেরিক্যাল কনকেভ বা স্ফেরিক্যাল কনভেক্স এইটাকে নিয়ে ভাবি, অন্য টাইপগুলো যদি এখন না ভাবি, তাহলে ছবিটা হচ্ছে এরকম। দেখো, এইটা হচ্ছে স্ফেরিক্যাল কনকেভ মিরার। স্ফেরিক্যাল কনকেভ মিরার কেন এটা স্ফেরিক্যাল? তার কারণ আমি যদি এইটাকে কমপ্লিট করতাম, এই স্ট্রাকচারটাকে কমপ্লিট করতাম, তাহলে আমি এটা একটা স্ফিয়ারের, একটা গোলকের ছোট্ট অংশ হিসেবে পেতাম। তাহলে যেহেতু এটা একটা স্ফিয়ারের পার্ট, সেই জন্য এইটাকে আমরা বলছি স্ফেরিক্যাল কনকেভ। এইটা বাড়িতেও আছে, আমরা হয়তো চিনি না। কিভাবে আছে? এই যে স্পুন ইউজ করি আমরা যদি হাতটাকে এইভাবে রাখি, এই স্পুন, তাহলে এর যে সামনের পোর্শনটা, এই পোর্শনটা, এইটা হবে স্ফেরিক্যাল কনকেভ। আর এটাকে ফ্লিপ করে দিলে, ঘুরিয়ে দিলে যে পোর্শনটা হয়, উঁচু মতো পোর্শন, এটা হচ্ছে স্ফেরিক্যাল কনভেক্স। অর্থাৎ একটা স্পুনের ফ্রন্ট পোর্শনটা হচ্ছে স্ফেরিক্যাল কনকেভ, আর ব্যাক সাইডটা হচ্ছে স্ফেরিক্যাল কনভেক্স। তো এখন এই যে কনকেভ ছবিটা এরকম হবে, আর কনভেক্স যদি আমি করি, তাহলে পিকচারটা কীরকম হবে? এরকম হবে। এই যে এদিকটা হচ্ছে আমার কনভেক্স মিররের ওপেন পোর্শনটা, যেটাকে বলা হয় অ্যাপারচার। এটা কনভেক্স মিররের অ্যাপারচার, এই সাইডটা। আর এদিকটা হচ্ছে কনকেভ মিররের অ্যাপারচার। ওকে, কনভেক্স মিরর বা উত্তল দর্পণ, এরা বা এই ধরনের মিররগুলো সবসময় ভার্চুয়াল ইমেজ তৈরি করবে, আর সেটা সাইজে ছোট হবে, ডিমিনিশড হবে। সেই জন্য দেখবে গাড়িতে যে ধরনের মিরর ইউজ করে, সেখানে ড্রাইভাররা পিছনে যে ছবি দেখে, সেটা সাইড ভিউ মিরর হোক বা রিয়ার ভিউ ফাইন্ডার হোক, যেটা এইরকম এই যে কোয়েশ্চেনে রয়েছে রিয়ার ভিউ মিরর বা লুকিং গ্লাস, যাই দেখো না কেন, দেখবে যা কিছু দেখছে সব সাইজে ছোট ছোট।
এই যে সাইজে ছোট অথচ সোজা দেখছে, এই জন্যেই কিন্তু অ্যাকচুয়ালি মিররটাকে ইউজ করা হয়। এর অ্যাপারচারটা অনেক লার্জ, অর্থাৎ অনেকটা জায়গা জুড়ে ছবিটা তৈরি হয়, পিছনে অনেকটা পোর্শন দেখা যায়। এটাই মেন পারপাস অ্যাকচুয়ালি ইউজ করার। কনকেভ মিরর ইউজ করে না কেন? কারণ কনকেভ মিরর তোমার রিয়েল ইমেজও তৈরি করতে পারে, আবার ভার্চুয়াল ইমেজও তৈরি করতে পারে। তো শুধুমাত্র সবসময়তে ভার্চুয়াল করবে এবং ডিমিনিশড ছবি তৈরি হবে, সেটা কে করে? একমাত্র কনভেক্স মিরর করে, স্ফেরিক্যাল কনভেক্স মিরর করে। আর প্লেন মিরর কি করে? প্লেন মিররও কিন্তু ভার্চুয়াল ইমেজ তৈরি করে, কিন্তু তার সাইজটা অবজেক্টের সাইজের থেকে সেম হয়, ছোটও না বড়ও না, সেম হয়, যেটা বাড়িতে আমরা ইউজ করি। আর কনভেক্স মিরর কি করে? কনভেক্স মিরর অবজেক্টের থেকে ছোট সাইজের ইমেজ তৈরি করে, সেই কারণে এই কনভেক্স মিররে যে অ্যাপারচারটা সেটা লার্জ হয়, অর্থাৎ পিছনের অনেকটা ছবিকে তুমি ছোট্ট আয়নার মধ্যে দেখতে পাবে। তো সেটা ড্রাইভারের সুবিধা হয়, তো সেই জন্য এটাকে ইউজ করা হয়। তাহলে এটার আনসার কি হচ্ছে? ডিমিনিশড, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট ইমেজ। ভার্চুয়াল মানে ইরেক্ট হবে, ইরেক্ট মানে সমশীর্ষ, সোজা। ওকে, তো এই ধরনের যে প্রশ্ন, দেখো এটা আমরা কনভেক্স মিররের অ্যাপ্লিকেশন পেলাম, এটা কনকেভ মিররের অ্যাপ্লিকেশন দিয়েও কিন্তু হতে পারে। অর্থাৎ আমার বক্তব্য এটা যে এই যে মিররের যে অ্যাপ্লিকেশন, সেটা প্লেন মিরর হোক, সেটা কনভেক্স মিরর হোক, সেটা কনকেভ মিরর হোক, এগুলো কিন্তু এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আমাদের অবশ্যই তৈরি করে নিতে হবে। বেশ, এবারে আমরা পরের কোয়েশ্চেনে যাব। দেখো, এটাও একটা লাইট রিলেটেড কোয়েশ্চেন, এবার এটা নিউমেরিক টাইপের কোয়েশ্চেন। ফিজিক্সে আমাদের কম্পিটিটিভ ফিল্ডে যে ধরনের চ্যাপ্টারগুলো আমরা পড়াশোনা করি, তার মধ্যে বেশ কিছু চ্যাপ্টার এরকম রয়েছে যেগুলো থেকে নিউমেরিক টাইপের কোয়েশ্চেন হয়, কনসেপচুয়ালও কোয়েশ্চেন হয়, ফ্ল্যাট কোয়েশ্চেন হয়, ইনফরমেশন বেসড, আবার অ্যাপ্লিকেশন টাইপেরও কোয়েশ্চেন হয়। তার মধ্যে লাইট অন্যতম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই যে প্রশ্নটা রয়েছে, এইটা লাইটের নিউমেরিক টাইপের কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেনটা মূলত এসছে লেন্স থেকে। আমরা প্রিলিতে কিন্তু এই ধরনের প্রশ্ন পেয়ে এসেছি। কি বলছে? বলছে ইফ দ্য ফোকাল লেন্থ অফ এ কনভেক্স লেন্স, ইফ দ্য ফোকাল লেন্থ অফ এ কনভেক্স লেন্স। আচ্ছা, কনভেক্স লেন্স বিষয়টা কি? দাঁড়াও, কনভেক্স লেন্স বিষয়টা কি? আমরা একটু আগে মিরর নিয়ে আলোচনা করছিলাম, কনকেভ মিরর, কনভেক্স মিরর নিয়ে আলোচনা করছিলাম। এখানে প্রশ্নটা দিয়েছে কনভেক্স লেন্স। তো কনভেক্স লেন্স, আমি যদি একটা বাই কনভেক্স লেন্সের ছবি আঁকি, তাহলে এইটা হচ্ছে বাই কনভেক্স লেন্সের পিকচার। বাই কনভেক্স, বাই কনভেক্স কেন? বাই মানে দুই, তাহলে এই লেন্সটার দুটো সাইডে কিন্তু আসলে কনভেক্স টাইপের, সেই জন্য এটার নাম হচ্ছে বাই কনভেক্স লেন্স। তো বলছে যে এই যে কনভেক্স লেন্স বা বাই কনভেক্স লেন্স, আমরা এটা ধরেই নিচ্ছি, এটার ফোকাল লেন্থ হচ্ছে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। তাহলে বলছে যে এর মধ্যে কোনটা এর পাওয়ার হবে, কোনটা এর পাওয়ার হবে। আচ্ছা, ফোকাল লেন্থ ব্যাপারটা কি? ফোকাল লেন্থ মানে হচ্ছে, দেখো ধরো যদি লাইট এই লেন্সটার ভিতর দিয়ে পাস করত, এই যে এরকম ধরো লাইট পাস করছে, এই যে এরকম ধরো লাইট পাস করছে লেন্সটার ভিতর দিয়ে, তাহলে কি হবে? লেন্সের ভিতর দিয়ে যাওয়ার পর সমস্ত লাইট একটা পয়েন্টে এসে মিট করবে। এই যে পয়েন্টে লাইটটা, সমস্ত লাইট এসে মিট করছে, এটাকে বলা হয় ফোকাস পয়েন্ট। এটাকে বলা হয় ফোকাস পয়েন্ট। এই ফোকাস পয়েন্ট জানাটা কিন্তু আমাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে ফোকাস পয়েন্ট এমন একটা পয়েন্ট যেখানে ইমেজটা সব থেকে প্রমিনেন্ট হবে এবং সব থেকে শার্প হবে। আমরা যখন চশমা পরি, আমরা চশমা কেন পরি? আমাদের ন্যাচারাল যে আইসাইট, ন্যাচারাল যে ফোকাল লেন্থ, সেটা ডিস্টার্ব হয়েছে বলেই আমরা বাইরে থেকে একটা সাপোর্ট নিচ্ছি। তো এই যে চশমাটা যখন আমরা অ্যাডজাস্ট করি, কেন অ্যাডজাস্ট করতে হয়? তার কারণ আমাদের ফোকাল লেন্থটাকে অ্যাডজাস্ট করতে হয়। অর্থাৎ এমনভাবে আমি পড়ব যেন যে জিনিসটা আমি দেখছি সেই ছবিটা সব থেকে প্রমিনেন্ট এবং শার্প হয়। ফোকাসের সেই কাজ,
ফোকাস পয়েন্টে একমাত্র সারফেস আর প্রমিনেন্ট ইমেজ তৈরি হয়। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা বলবো ফোকাল লেন্থ। এই ডিস্টেন্সটাকে আমরা বলবো ফোকাল লেন্থ। এবার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে এইটা কত? এইটা হচ্ছে 50 সেন্টিমিটার। এইটা হচ্ছে 50 সেন্টিমিটার। ওকে, এখন পাওয়ারের ফর্মুলা কি? পাওয়ারের ফর্মুলা হচ্ছে লেন্সের পাওয়ারকে ডায়োপ্টার দিয়ে বলে। লেন্সের পাওয়ারকে আমরা কি বলবো? ডায়োপ্টার বলবো। এটার ইউনিট হচ্ছে ডায়োপ্টার। তাহলে পাওয়ারের ফর্মুলা কি? 1/f, অর্থাৎ ফোকাল লেন্থের যে রেসিপ্রোকাল সেটা হচ্ছে পাওয়ার। এখানে মনে রাখবে এই ফোকাল লেন্থটা মিটারে করা আছে। ওকে, মিটারে করা আছে। তাহলে এখানে কত বলে দিয়েছে? মানে ফর্মুলাতে ফোকাল লেন্থটা মিটার হিসেবে ধরা হয়েছে। তাহলে কোয়েশ্চেনে কি বলেছে? 50 সেন্টিমিটার। তাহলে আমাকে কি করতে হবে? এখানে 1/50/100 করে দিতে হবে, মিটারে কনভার্ট করব। তাহলে এটা করলে কত ভ্যালু আসছে? এটা করলে আমার ভ্যালু আসছে 100/50, আনসার হচ্ছে 2 +2 অবশ্যই। তাহলে আমার এখানে আনসার কি হবে? এখানে আমার আনসার হবে 2 ডায়োপ্টার। ওকে, ডি মানে ডায়োপ্টার, ডি মানে ডায়োপ্টার। ওকে, তো এই প্রশ্নটা এখানে যেরকম ফোকাল লেন্থ দিয়ে বলেছে, যে ফোকাল লেন্থটা বলে দিয়েছে তোমাকে পাওয়ার বের করতে হবে, এটা অন্যও বলতে পারতো, উল্টোটাও বলতে পারতো। তোমাকে এটা বলতে পারতো যে একটা লেন্সের পাওয়ার একটা কিছু সাম ভ্যালু বলে দিয়েছে, 2 ডায়োপ্টার বলে দিয়েছে, দিয়ে বলো ফোকাল লেন্থ কত। তাহলে তুমি তখন কি করতে? যদি তোমাকে পাওয়ারটা বলে দিত, ফোকাল লেন্থ বের করতে হতো, সেটাও বলে, ওটাও কিন্তু একটা কোয়েশ্চেনের টাইপ। তা তখন তুমি কি জানতে? তুমি তখন অ্যাকচুয়ালি এইটা জেনে গেলে, তোমাকে এফটা বের করতে হবে। একই ব্যাপার, একই রকমভাবে তুমি যদি এটা জানো, পি এর ভ্যালুটা জানো 2 ডায়োপ্টার, তাহলে এফটা তুমি সহজেই বের করতে পারবে। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের কোয়েশ্চেনের ভ্যারিয়েশন। এই ধরনের প্রশ্নই কিন্তু আমরা পেয়ে এসেছি। আমরা এক্সপেক্ট করতে পারি যদি লাইট থেকে কোয়েশ্চেন বা নিউমেরিক টাইপের কোয়েশ্চেন দেয়, তাহলে এটা একটা টাইপ হতে পারে। মানে যেহেতু আগে আমরা এই ধরনের প্রশ্ন পেয়েছি, আমরা এক্সপেক্ট করতে পারি যে এই টাইপের কোয়েশ্চেন হয়তো ওনারা সেট করবেন। বেশ, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনটা আবারও একটা মেকানিক্সের কোয়েশ্চেন, অর্থাৎ নিউটনস ল, তার অ্যাপ্লিকেশান, সেখান থেকে একটা কোয়েশ্চেন এসছে। এটাও নিউমেরিক টাইপের কোয়েশ্চেন। আমি আজকে এই নিউমেরিক টাইপের কোয়েশ্চেনের উপর একটু জোর দিচ্ছি এই কারণে, কারণ আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট ট্রেন্ডে ফিজিক্সে একটা সময় ছিল যখন ফিজিক্সে খুব ফ্ল্যাট কোয়েশ্চেন আসতো। ডাব্লিউবিসিএস কথাই বলছি, ডাব্লিউবিসি প্রিলিমসের কথাই বলছি। খুব ফ্ল্যাট কোয়েশ্চেন, মানে ইনফরমেশন, বেসিক ইনফরমেশন জানলেই কিন্তু আনসার করা যেত। লাস্ট 3-4 বছরের কোয়েশ্চেন প্যাটার্নের ট্রেন্ড কিন্তু দেখা যাচ্ছে যে শুধু ওইরকম বেসিক ইনফরমেশনের ওপরই যে কোয়েশ্চেন আসে তা নয়, তার সাথে সাথে কিন্তু নিউমেরিক টাইপের কোয়েশ্চেন আসছে। তো ফিজিক্সে নিউমেরিক টাইপের কোয়েশ্চেন নিয়ে, এই ছোটো ছোটো অঙ্কগুলো নিয়ে ছেলে মেয়েদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করে। তো একটা কনফিউশন তৈরি হয় যে কোন ধরনের প্রশ্নগুলো আমরা রেডি করব, কি করব। তো সেই জন্যেই আজকে আমি এই ধরনের যে প্রশ্ন, এই যে ছোটো ছোটো অঙ্কগুলোর ওপর আমি একটু জোর দিচ্ছি, যাতে তোমাদের কাছে একটা ক্লিয়ার পিকচার তৈরি হয় যে তোমরা এক্সামের আগে কি ধরনের এই নিউমেরিক টাইপের কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করে যাবে। দেখো কি বলছে? বলছে ক্যালকুলেট দ্য ফোর্স রিকোয়ার্ড টু প্রডিউস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার acceleration in a body having weight 5 kg. দেখো কোয়েশ্চেনটা আরেকবার পড়ো। ক্যালকুলেট দ্য ফোর্স রিকোয়ার্ড টু প্রডিউস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার acceleration in a body having weight 5 kg. হ্যাভিং ওয়েট 5 কেজি। বলছে যে এটা অ্যাকচুয়ালি ওয়েট না বলে এটা মাস বললে বেটার হতো, আরও ক্লিয়ার হতো বক্তব্যটা। দেখো বলছে এটা 5 কেজি ভরের একটা বস্তু, তাকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি করতে হবে, অ্যাক্সেলারেশন তৈরি করতে হবে, তাহলে তোমার কতটা ফোর্স লাগবে, এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে কিভাবে আমরা করব? যখনই এই ধরনের কোনো প্রবলেম তোমরা দেখবে, রিড করবে,
প্রথমে খুঁজে নেবে যে কি কি ইনফরমেশন তোমাকে প্রোভাইড করেছে, কি কি ইনফরমেশন তোমাকে প্রোভাইড করেছে এটা আগে জেনে নাও। কি কি জানো তুমি বলো তো এখান থেকে? দেখো, প্রথমে তুমি জানো হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, এটা তুমি জানো। তার মানে আমরা এটা জেনে গেছি, ভ্যালু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা আর কি জেনেছি? আমরা জেনেছি হচ্ছে মাস ভ্যালুটা জেনেছি। মাস ভ্যালুটা কত? মাস ভ্যালুটা হচ্ছে 5 কেজি। কি বের করতে হবে? ফোর্স বের করতে হবে। তাহলে মাস জানি, অ্যাক্সেলারেশন জানি, ফোর্সটা বের করব। তাহলে এই যে ফোর্সটা আমি বের করব, কোন ফর্মুলা দিয়ে করব? দেখো, এইখান থেকে কিন্তু আমার কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, আমি কোন ফর্মুলাটা ইউজ করব। কোন ফর্মুলা ইউজ করব বলো? বিখ্যাত ফর্মুলা, ফিজিক্সের যে কটা ফর্মুলা রয়েছে, যে ফর্মুলাটা নেচারকে ম্যাথামেটিক্যালি ফার্স্ট এক্সপ্লেন করে, সেই এবিলিটি যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে এটা। নিউটনের সেই ব্যক্তি যিনি ফিজিক্সের যে লগুলোকে ফিলোসফিক্যালি ট্রিট না করে ম্যাথামেটিক্যালি ট্রিট করেছিলেন, এবং এটাই হচ্ছে সেই ফর্মুলা যেটা হচ্ছে ব্যাকবোন অফ ফিজিক্স বলা যেতে পারে। পরবর্তীকালে এই ফর্মুলাটা অনেকভাবে মডিফাই হয়েছে, তো সেটা আরও হায়ার ফিজিক্সের ব্যাপার। যাই হোক, তো এফ ইজুকালস টু এম এ। তাহলে এখানে এম এর ভ্যালু তুমি জানো, এম এর ভ্যালু বসিয়ে দাও। এটা কত? এটা হচ্ছে 5। অ্যাক্সেলারেশনের ভ্যালু কত? এই যে 2। তাহলে তোমার এফ এর ভ্যালু কত? খুব সহজ, আনসার হচ্ছে 10 নিউটন। আমাদের একটা ট্রেন্ড আছে এরকম, আমি দেখেছি দীর্ঘ অভিজ্ঞতায় ছেলে মেয়েদের সাথে যখন আমি ডিল করি, যখনই বিশেষ করে ফিজিক্সের মতো একটা সাবজেক্টে, জেনারেল সায়েন্সের বেশ ছেলেমেয়েরা এমনি একটু আর কি চিন্তাভাবনা করে উত্তর দেবার আগে এই সায়েন্স পোর্শনটায়, তো যখনই কোনো অঙ্ক পায়, ফিজিক্সের হোক বা কেমিস্ট্রির হোক বা অন্যান্য জায়গার হোক, প্রথমেই না স্কিপ করার চেষ্টা করে। কিন্তু একটু যদি আমরা ঠান্ডা মাথায় ভাবি, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে স্কোর করা যায় এই পোর্শনগুলোতে। খুব কঠিন কিন্তু দেয় না, খুব কঠিন দেয় না। একটু ঠান্ডা মাথায় যদি আমরা ভাবি, যেভাবে বলছি সেভাবে যদি তোমরা একটু প্র্যাকটিস করো, আমার ধারণা তোমাদের আনসার করাটা খুব একটা ডিফিকাল্ট হবে না। এই ধরনের প্রবলেম যদি আসে, একটু ঠান্ডা মাথায় কোয়েশ্চেনটা পড়বে, এই ডেটা শিটটা আগে তৈরি করবে। অর্থাৎ যে কোয়েশ্চেনটা তুমি পড়ছো সেখানে কি কি বলে দিয়েছে, এই ডেটা শিটটাকে তৈরি করবে, করে তারপরে ফর্মুলাটাকে তুমি ইজিলি কিন্তু পিক আপ করতে পারবে। আর ফর্মুলা যদি তুমি বুঝে যাও তাহলে তো খুব সহজেই এটা বের করে ফেলতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে 10 নিউটন। ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করব। দ্য মোস্ট কমনলি ইউজড সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর এমন একটা মেটেরিয়াল যেটা সাধারণ যে পরিবাহী, সাধারণ যে কন্ডাক্টর তার মতো নয়। সাধারণ কন্ডাক্টর কারা? সাধারণ কন্ডাক্টর হচ্ছে মূলত যারা মেটাল, যেমন ধরো এই যে আমরা কপার ওয়্যার ইউজ করি, বা কোনো কোনো ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ওয়্যার ইউজ করা হয় খুব মাইনর কেসে। কপার হচ্ছে বেস্ট কন্ডাক্টর অফ কারেন্ট ইলেকট্রিসিটি, তাপেরও খুব ভালো পরিবাহী। আমি বেস্ট কন্ডাক্টর এই সেন্সে বললাম যে সাধারণভাবে আমরা বাড়িতে কপারকেই ইউজ করি ওয়্যার তৈরির কাজে। এর মানে কারেন্ট কন্ডাক্টিভিটির অনেক প্যারামিটার আছে, টেম্পারেচার একটা ফ্যাক্টর করে, বা আদার্স প্যারামিটার্সগুলো রয়েছে। তো কপার যেরকম হিট ভালো কন্ডাক্ট করে, কিন্তু সাধারণভাবে আমরা বাড়িতে যে ধরনের তারগুলো ব্যবহার করি সেগুলো সবই কিন্তু তামার হয়, কপারের হয়। তো দেখো, এই যে মেটালগুলো, এই মেটালগুলোর মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে, সেই জন্যে এরা খুব ভালো কারেন্ট কন্ডাক্ট করতে পারে, খুব ভালো কারেন্ট কন্ডাক্ট করতে পারে। সেই জন্য এগুলোকে আমরা বলি গুড কন্ডাক্টর অফ কারেন্ট। কিন্তু সেমিকন্ডাক্টর এই শব্দটা, যাকে বাংলায় বলে অর্ধ পরিবাহী, এটার মধ্যেই দেখো একটা উত্তর আছে। সেমি মানে পার্সিয়াল, সেমি মানে পার্সিয়াল মানে এর যে কন্ডাক্ট করার এবিলিটিটা, এটা পুরোপুরি নয়। কখনো কখনো সে কারেন্টকে কন্ডাক্ট করবে,
আবার কখনো কখনো করবে না। এই জন্যে এগুলোকে বলা হয় সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টর খুব বেশি নেই, সাধারণত সেমিকন্ডাক্টরগুলোর মধ্যে কোভ্যালেন্ট বন্ড আমরা পাই, সমযোজী বন্ধন আমরা পাই, কারণ লাস্ট অরবিটে 4টে করে ইলেকট্রন থাকে এদের। তো সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, এইগুলোর মধ্যে প্রশ্নটা কি করেছে, দ্য মোস্ট কমনলি ইউজড সেমিকন্ডাক্টর। তো সব থেকে বেশি কোন মেটেরিয়ালটাকে সেমিকন্ডাক্টর হিসেবে ইউজ করা হয়, তার উত্তর হচ্ছে সিলিকন। সিলিকনকে আমরা সব থেকে বেশি সেমিকন্ডাক্টর হিসেবে ইউজ করি। ওকে, তোমরা সিলিকন ভ্যালির নাম শুনেছো। আমাদের যেমন ব্যাঙ্গালোর, তো হাব, অ্যাকচুয়ালি আইটি হাব, মানে সেমিকন্ডাক্টর যে ডিভাইসগুলো সেগুলো ম্যাক্সিমামই তৈরি হয় এই সিলিকন থেকে। বেশ, এই সেমিকন্ডাক্টর কিন্তু আমাদের আরেকটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড টাইপ, এবং এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। অর্ধপরিবাহী, এটা কিন্তু আমাদের রেডি করতে হবে, পড়বে তোমরা। নেক্সট দেখো, এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। আবারও সে সেমিকন্ডাক্টর থেকে কোয়েশ্চেন, এ সেমিকন্ডাক্টর হ্যাজ ড্যাশ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এ সেমিকন্ডাক্টর হ্যাজ ড্যাশ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। প্রথম কথা বলি, এই প্রশ্নটার মানে কি? মানেটা হচ্ছে এটাই যে যখনই কোনো একটা কন্ডাক্টরের টেম্পারেচার বাড়ানো হয় তখনই তার রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, রোধটা বেড়ে যায়। টেম্পারেচার বাড়লে, এটা কন্ডাক্টরের ক্ষেত্রে বলছি, যেমন কপারের যত তুমি হিট দেবে, যত টেম্পারেচার বাড়াবে তত রেজিস্ট্যান্স বাড়বে, অর্থাৎ কারেন্টকে বাধা দেবার ক্ষমতাটা বাড়বে। সেমিকন্ডাক্টরে কিন্তু তা নয়, সেমিকন্ডাক্টরে সেটা উল্টো, যত গরম করবে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু কমে যাবে, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স কমলে পরে কারেন্ট বেশি যাবে। তো যেহেতু টেম্পারেচার বাড়লে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কমবে, সেই কারণে এখানে বলা হয় যে ড্যাশ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, মানে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্সের কি ভ্যারিয়েশন হবে। আনসার হচ্ছে, যেহেতু রেজিস্ট্যান্সটা কমছে তাহলে উত্তর হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে, অর্থাৎ বেশি বেশি করে কারেন্ট যাবে তার ভিতর দিয়ে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু অবশ্যই তোমরা রেডি করবে। বেশ, চলো এবারে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। আরও একটা অ্যাপ্লিকেশন টাইপের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা বেসিক্যালি এসছে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে। প্রশ্নটা কি বলছে, এ ফিউজ শুড অলওয়েজ বি প্লেসড ইন দ্য, ফিউজ মানে ফিউজ ওয়্যার। ফিউজ ওয়্যার কেন আমরা ব্যবহার করি? ফিউজ ওয়্যার আমরা ব্যবহার করি ওভারলোডিং কন্ডিশনকে রিডিউস করার জন্য। ধরো এই যে একটা সুইচ বোর্ড রয়েছে, সেখানে ফিউজ থাকে, যদি কোনো কারণে টলারেন্সের থেকে, প্রয়োজনের থেকে বেশি কারেন্ট ওর ভিতর দিয়ে পাস করে, তাহলে ফিউজটা মেল্ট করে গিয়ে পুরো সার্কিটটাকে ডিসকানেক্ট করে দেয়, যাতে করে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসগুলো সেফ থাকে। তো ফিউজের কাজই হচ্ছে ওভারলোডিং কন্ডিশনকে রিডিউস করা, অর্থাৎ তোমার যে ইলেকট্রিক্যাল ডিভাইস সেইটাকে বেশি কারেন্টের হাত থেকে বাঁচানোটাই হচ্ছে ফিউজের কাজ। তো এখন এই যে ফিউজ ওয়্যার তুমি যখন কানেক্ট করবে তখন কোন ধরনের কানেকশানে দেবে? এই কোন ধরনের কানেকশানে দেবে কথাটার অর্থ কী? কথার অর্থ হচ্ছে, সাধারণত বাড়িতে 3 ধরনের ওয়্যার ইউজ করা হয়, তার কালার কোড আবার আলাদা। লাইভ ওয়্যার, ডেড ওয়্যার আর নিউট্রাল ওয়্যার, পজিটিভ, নেগেটিভ আর গ্রাউন্ড, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে ফিউজ ওয়্যারকে কোথায় দেবে? ফিউজ ওয়্যারকে তুমি সেই লাইনেই দেবে বা সেই কানেকশানই দেবে যেখানে কারেন্টটা আছে, তার মানে লাইভ ওয়্যার। তাহলে ফিউজ ওয়্যারকে কোথায় কানেক্ট করবে? লাইভ ওয়্যারে কানেক্ট করবে। ফিউজ ওয়্যারের বেশ কিছু প্রপার্টিজ রয়েছে। কীরকম দেখো, ফিউজ ওয়্যারের প্রপার্টিজগুলো, প্রথম কথা, fuse wire an electrical safety device that operates provide over current protection, মানে overloading protection ইলেকট্রিক্যাল সার্কিট। এটা এর কিন্তু একটা ইউজেস। কেন আমি ফিউজ ওয়্যার ইউজ করব? এটাও কিন্তু এক্সামের কোয়েশ্চেন।
নেক্সট হচ্ছে এই যে ফিউজ ওয়্যার, এই ফিউজ ওয়্যার তৈরি করতে গেলে আমাদের একটা অ্যালয় নিতে হয়, অর্থাৎ বিভিন্ন মেটেরিয়ালের একটা মিক্সচার নিতে হয়। তো সেই পার্সেন্টেজটাও কিন্তু আমাদের লাগে। কি কি থাকে? লেড অ্যান্ড টিন, ইম্পর্টেন্ট পার্ট, লেড অ্যান্ড টিন। লেড কত পার্সেন্ট থাকবে? 37। টিন কত পার্সেন্ট থাকবে? 63%। খুব ইম্পর্টেন্ট পার্ট। ফিউজ ওয়্যার তৈরি হয় কিসের? লেড আর টিনের একটা মিক্সচার দিয়ে। সেই মিক্সচারটার পার্সেন্টেজ কি থাকে? লেড থাকে 37% আর টিন থাকে হচ্ছে 63%। ওকে, এই মিক্সচারে কিন্তু ফিউজ ওয়্যার তৈরি হবে। আর কি? ফিউজ ওয়্যারের রেজিস্ট্যান্স অনেক বেশি হতে হবে। এই যে এটাও একটা কোয়েশ্চেন, ফিউজ ওয়্যারের রেজিস্ট্যান্স অনেক বেশি হতে হবে এবং এর মেল্টিং পয়েন্ট অনেক কম হতে হবে, অর্থাৎ চট করে এ গলে যাবে। হাই রেজিস্ট্যান্স, লো মেল্টিং পয়েন্ট। ওকে, তো এই হচ্ছে ফিউজ ওয়্যারের প্রপার্টিজ। এইগুলো কিন্তু তোমার এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট পোর্শনস, ইম্পর্টেন্ট ইনফরমেশনস, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে, এগুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন হয়। বেশ, চলো এবারে আমরা যাব আমাদের নেক্সট কোয়েশ্চেনে। ফুল ফর্ম অফ লেজার। লেজার লাইট আমরা বিভিন্ন জায়গায় দেখি। অর্ডিনারি লাইট আর লেজার লাইটের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। অর্ডিনারি লাইট কিন্তু প্রকৃতির মধ্যে ন্যাচারালি তৈরি হতে পারে। এই যে সূর্য থেকে আমরা আলো পাচ্ছি, অর্ডিনারি লাইট। আমরা একটা বাল্ব জ্বালাচ্ছি, টর্চ জ্বালাচ্ছি, এগুলো অর্ডিনারি লাইট। এগুলোকে বলা হয় স্পন্টেনিয়াস এমিশন, স্পন্টেনিয়াস এমিশন। আর লেজার কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতির মধ্যে স্বাভাবিকভাবে স্পন্টেনিয়াসলি তৈরি হতে পারে না, লেজারকে আর্টিফিশিয়ালি বানাতে হয়। তো এই যে লেজার, প্রশ্নটা কি বলেছে? এই ধরনের প্রশ্ন কিন্তু খুব পপুলার এক্সামে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু খুব পপুলার। লেজার বলছে এই যে LASER, লেজার, LASER, এইটার একটা পুরো নাম আছে। কি নাম? লাইট, L ফর লাইট, A ফর অ্যাম্প্লিফিকেশন, S ফর স্টিমুলেশন, আর E ফর এমিশন, R ফর রেডিয়েশন। তাহলে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, এইটা হচ্ছে লেজারের পুরো কথা। লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, খুব পপুলার কোয়েশ্চেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। লেজার তো আজকালকার দিনে খুব পপুলার একটা জিনিস। আমরা বিভিন্ন জায়গায় লেজার দেখি। লেজার জেট প্রিন্টার আমরা দেখেছি, আমরা অপারেশনের কাজে লেজার দেখেছি, অ্যাস্ট্রোনমিক্যাল পারপাসে লেজার ইউজ হয়। তো একটা ডিফারেন্ট টাইপের একটা ওয়াইড অ্যাপ্লিকেশনস রয়েছে লেজারের আজকালকার দিনে, এবং ইম্পর্টেন্ট একটা পার্ট। নেক্সট, ইফ দ্য স্পিড অফ এ ওয়েভ ইজ 380 মিটার পার সেকেন্ড, এটাও আবার একটা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোয়েশ্চেন, এবং এটা সাউন্ড ওয়েভ চ্যাপ্টার থেকে এসছে। সাউন্ড ওয়েভ চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা এসছে। দেখো কি বলছে? বলছে যে স্পিড অফ এ ওয়েভ ইজ 380 মিটার পার সেকেন্ড। ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে কত? 1900 হার্জ, 1900 হার্জ। তাহলে ওয়েভলেন্থ কত? দেখো আনসার হচ্ছে 0.2 মিটার। কিভাবে এলো? দেখো আমরা জানি v ইকুয়ালস টু n ল্যামডা, v ইকুয়ালস টু n ল্যামডা। এখন এই যে v ইকুয়ালস টু n ল্যামডা, nটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, vটা হচ্ছে ভেলোসিটি, ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ। তাহলে তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে ওয়েভলেন্থ, ল্যামডাটা বের করতে হবে। তাহলে v বাই n, তাহলে ভেলোসিটি মানে হচ্ছে আমাদের এখানে ভ্যালু বলে দিয়েছে 380 আর ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 1900 হার্জ। তাহলে এইটা ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি? 0.2 মিটার। ওকে, ছোট ছোট প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের তৈরি করে ফেলতে হবে, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা এক্সপেক্ট করব। নেক্সট, অ্যাম্পিয়ার আওয়ার ইজ দ্য ইউনিট অফ, একদম ফ্ল্যাট কোয়েশ্চেন। অ্যাম্পিয়ার আওয়ার ইজ দ্য ইউনিট অফ, বলছে এইগুলোর মধ্যে কোনটা অ্যাম্পিয়ার আওয়ারের ইউনিট? অ্যাকচুয়ালি কি হয়, কারেন্ট মানে হচ্ছে চার্জ বাই টাইম, কারেন্ট মানে চার্জ বাই টাইম। তাহলে চার্জ মানে কি? কারেন্ট ইন্টু টাইম। তাহলে কারেন্টের ইউনিট কত? অ্যাম্পিয়ার, আর সময়ের একক কত? আওয়ার। তাহলে
চার্জ, এটার তাহলে ইউনিট কি হচ্ছে? অ্যাম্পিয়ার আওয়ার। তাহলে উত্তরটা কি হবে? অ্যাম্পিয়ার আওয়ার এটা কিসের ইউনিট? এটা হচ্ছে অ্যামাউন্ট অফ চার্জের ইউনিট, অ্যামাউন্ট অফ চার্জের ইউনিট। ওকে, নেক্সট দেখো বলছে when an object is kept between two parallel plane mirrors then what is the number of image formed? আমরা সেলুনে বা বিউটি পার্লারে যখন যাই আমরা দুটো অপোজিট ওয়ালে মিররকে ফিট হতে দেখি। এই দেওয়ালে একটা মিরর, এই দেওয়ালে একটা মিরর, মাঝখানে যদি আমরা দাঁড়াই তাহলে অসংখ্য ছবি আমরা পাই। তো এইটাই বলছে যে দুটো প্যারালাল মিররের সামনে যখন আমরা থাকি তখন কতগুলো ইমেজ তৈরি হয়। তাহলে উত্তরটা কি হবে? ইনফাইনাইট, ইনফাইনাইট ইমেজেস আমরা পাই। দেখো এখানে আমরা একটা ছবিও দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখছি যে একটি ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে, সে এরকম একটা সিস্টেমের মধ্যে রয়েছে এবং তার অসংখ্য ছবি আমরা দেখতে পাচ্ছি, প্যারালাল মিরার্স। ওকে, জাস্ট এরকম এখানে এটা একটা মিরর, এটা একটা মিরর, মাঝখানে একটা অবজেক্ট রয়েছে, মাল্টিপল রিফ্লেকশন হচ্ছে। এই মাল্টিপল রিফ্লেকশনের জন্য কিন্তু অ্যাকচুয়ালি ইমেজটা অনেকগুলো তৈরি হচ্ছে। ওকে, নেক্সট, which one of the following is not true about the image formed on a plane mirror? বলছে এর মধ্যে কোনটা প্লেন মিররে যে ছবিটা আমরা পাই তার সাথে মেলে না। কি হবে? প্লেন মিরর অর্থাৎ বাড়িতে যে মিরর আমরা ইউজ করি সেই প্লেন মিরর সবসময়তে ভার্চুয়াল ইমেজ তৈরি করে, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট ইমেজ তৈরি করে। কীরকম ইমেজ? দেখো এই যে প্লেন মিরর, সামনে তুমি দাঁড়িয়ে আছো বা যে কেউ দাঁড়িয়ে আছে, সবসময় দেখো অবজেক্টের মাথা যেদিকে ইমেজের মাথাও সেদিকে, তার মানে এটা ইরেক্ট। এই যে ইরেক্ট ইমেজ তার মানে এটা ভার্চুয়াল। আর এইখানে যে ছবিটা দেখছো দেখো উল্টো ছবি তৈরি হয়েছে, উল্টো ছবি, তার মানে এটা রিয়েল ইমেজ, সদ্বিম্ব। বাড়িতে যে আয়না আমরা ব্যবহার করি সেখানে কোনোদিনই উল্টো ছবি তৈরি হয় না। তারপরে আমি যদি কোয়েশ্চেনে ফিরে যাই তাহলে এটা বলছে যে ইজ নট ট্রু। তাহলে প্লেন মিররে কোনটা ট্রু নয়? প্লেন মিরর কখনোই উল্টো ছবি তৈরি করতে পারে না, তার মানে রিয়েল ইমেজ পসিবল নয়। তাহলে এটাই হবে আনসার। প্লেন মিরর কখনো রিয়েল ইমেজ তৈরি করতে পারে না, সবসময় ইরেক্ট আর ভার্চুয়াল ইমেজ তৈরি করে। তো সেই জন্য এই ধরনের প্রশ্নের উত্তর হচ্ছে সি। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, অন পাসিং থ্রু এ গ্লাস স্ল্যাব রেড লাইট সাফার্স দ্য চেঞ্জ অফ। এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলো যখন এক মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে প্রবেশ করে তখন লাইটের, দেখো লাইট যেহেতু একটা ওয়েভ, লাইটের পার্টিকেল ক্যারেক্টারও রয়েছে, ওয়েভ ক্যারেক্টারও রয়েছে। তো লাইটকে যদি আমরা ওয়েভ ক্যারেক্টারের মতন করে ভাবি, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে একটা ওয়েভের কি কি প্রপার্টিস থাকে? একটা ওয়েভের যেরকম ফ্রিকোয়েন্সি থাকে, একটা ওয়েভের যেরকম ভেলোসিটি থাকে, একটা ওয়েভের সেরকম ওয়েভলেন্থ থাকে। তাহলে আমরা লাইটের ক্ষেত্রে যদি দেখি C ইকুয়ালস টু দেখো C ইকুয়ালস টু যদি আমরা n ল্যামডা ভাবি তাহলে সেক্ষেত্রে এই যে C ইকুয়ালস টু n ল্যামডা, তাহলে সেক্ষেত্রে nটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, nটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ আর সিটা হচ্ছে ভেলোসিটি। তাহলে কি হবে? যখন লাইটটা ডিফারেন্ট মিডিয়ামে প্রবেশ করবে তখন ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে, অর্থাৎ কালার অফ লাইটটা সেম থাকবে, পাল্টাবে হচ্ছে স্পিড অ্যান্ড ওয়েভলেন্থ। ওকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন ফ্যাক্টরটা চেঞ্জ হবে? স্পিড আর ওয়েভলেন্থ। কোনটা চেঞ্জ হবে না? আনসার হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, বেশ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নেম দ্য টাইপ অফ মিরার্স ইউজ হেডলাইট অফ এ কার। গাড়িতে যে হেডলাইট থাকে সেখানে কোন ধরনের মিরর ইউজ করা হয়? এইটা হচ্ছে কনকেভ মিররের অ্যাপ্লিকেশন থেকে এসছে। এটার আনসার হচ্ছে কনকেভ মিরর। বেসিক্যালি প্যারাবোলিক কনকেভ মিরর ইউজ হয়। এই কোয়েশ্চেনটা কিন্তু WBCS এ বেশ কয়েকবার আমরা পেয়েছি, প্রিলিমসে এই কোয়েশ্চেনটা কিন্তু এসছে। গাড়ির হেডলাইটে যে রিফ্লেক্টর থাকে সেই রিফ্লেক্টরটা কী ধরনের রিফ্লেক্টর? কনকেভ মিররের রিফ্লেক্টর। নেক্সট, হুইচ ইজ নট প্রাইমারি কালার।
হুইচ ইজ নট প্রাইমারি কালার। দেখো প্রাইমারি কালার কখন হবে? প্রাইমারি কালার সাধারণত যে কালারগুলোকে মিক্স করে, যে তিনটে কালারকে মিক্স করে আমরা হোয়াইট পাই তাকে আমরা বলি প্রাইমারি কালার। তো এখানে বলছে কোনটা প্রাইমারি কালার নয়। মনে রাখবে এগুলো কিন্তু লাইট, এগুলো কিন্তু ওয়াটার কালার নয়, এগুলো কিন্তু লাইট। সো ব্ল্যাক লাইট তো তৈরি করা সম্ভব নয়। তার মানে এই যে ব্ল্যাক, এটা প্রাইমারি কালার হতে পারে না। এখানে আমরা কালার ট্রায়াঙ্গেল পাচ্ছি, রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু, এই তিনটেকে বলে প্রাইমারি কালার। কেন? এই তিনটে কালারকে মিক্স করে তুমি হোয়াইট পাবে, এই তিনটে কালারকে মিক্স করে তুমি হোয়াইট পাবে, হোয়াইট লাইট পাবে রাদার, সেই জন্য এই তিনটে কালারকে বলা হয় প্রাইমারি কালার। ওকে, নেক্সট, রেড প্লাস ব্লু, রেড প্লাস ব্লু, ম্যাজেন্টা। কেন ম্যাজেন্টা? তার কারণ এ দেখো রেড লাইট প্লাস গ্রিন লাইট, তাহলে মাঝখানে এখানে কি ইয়েলো, সেরকমই রেড লাইট প্লাস ব্লু লাইট, মাঝখানে কি ম্যাজেন্টা। তাহলে রেড লাইট আর ব্লু লাইটকে মিক্স করলে তুমি কোন কালারের লাইট পাবে? ম্যাজেন্টা পাবে। এইটাও কিন্তু খুব পপুলার একটা কোয়েশ্চেন টাইপ, তোমাকে এরকম দুটো বলে দেবে, দিয়ে বলবে এই দুটোকে মিক্স করলে তুমি কোন কালার পাবে। এখানে কালার মানে কিন্তু লাইট বুঝবে, ওয়াটার কালার কিন্তু নয়। ওকে, তো এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টাইপটা কিন্তু বিসিএসে প্লিতেও পেয়েছি আমরা, মেন্সও পেয়েছি। তো সুতরাং যত্ন করে একটু রেডি করে নেবে। নেক্সট, এটা বিসিএসের প্রিভিয়াস ইয়ার্সের লাস্ট 5 বছরের প্রশ্নের মধ্যেই পাবে। স্যার সিভি রামন ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর হিজ ওয়ার্ক কানেক্টেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ফেনোমেনা। সিভি রামন, চন্দ্রশেখর ভেঙ্কট রামন যে নোবেল প্রাইজ পেয়েছিলেন সেটা কিসের ওপর তিনি কাজ করেছিলেন? উত্তরটা হচ্ছে স্ক্যাটারিং। এই যে সমুদ্রের জল যে নীল, এই নীল রংটা কিন্তু নীল আকাশের প্রতিচ্ছবি নয়। আকাশ নীল কেন? র্যালে স্ক্যাটারিংয়ের জন্যে। আর সি ওয়াটার ব্লু কেন? সমুদ্রের জল নীল কেন? এটাকে বলা হয় ইনইলাস্টিক স্ক্যাটারিং, সেটা রামন আবিষ্কার করেছিলেন। এটাকেই বলা হয় রামন এফেক্ট, এটাকেই বলা হয় রামন এফেক্ট। তাহলে এটার উত্তর কি হচ্ছে? স্ক্যাটারিং। এটার আনসার হচ্ছে স্ক্যাটারিং, স্ক্যাটারিং হচ্ছে এটার আনসার। ওকে, নেক্সট, লাইট ইয়ার। লাইট ইয়ার কিসের ইউনিট? আলোকবর্ষ বলা হয় বাংলায়। আলো 1 বছরে যে দূরত্বটা যায় তাকে বলা হয় আলোকবর্ষ। আলো 1 বছরে যে দূরত্বটা যায় তাকে বলা হয় আলোকবর্ষ। নেক্সট, টুইঙ্কলিং অফ স্টার্স। এটাও আমরা ডাব্লিউবিসিএসে প্রিলি এবং মেন্সে পেয়েছি। দূরের কোনো স্টারকে যখন আমরা দেখি তখন সেগুলোকে মিটমিট করতে দেখি, টুইঙ্কলিং করতে দেখি। এই টুইঙ্কলিং অফ স্টার্স কেন হয়? যখন খুব উইক লাইট, মানে লো ইন্টেন্সিটি লাইট, দূর থেকে কোনো নক্ষত্র থেকে লো ইন্টেন্সিটি লাইট বায়ুমণ্ডলে প্রবেশ করে, যেহেতু বায়ুমণ্ডলের ঘনত্বটা বারবার চেঞ্জ হচ্ছে টেম্পারেচার ভ্যারিয়েশনের জন্যে, সেই জন্য ওই লাইটটা সরাসরি আমাদের চোখে আসে না, বারবার আঁকাবাঁকা পথে আমাদের চোখে আসে। সেই কারণেই অ্যাকচুয়ালি কিন্তু ওই দূরের নক্ষত্রগুলোকে আমরা মিটমিট করতে দেখি, টুইঙ্কলিং করতে দেখি। সো এই টুইঙ্কলিং অফ স্টার্স কিসের কারণে হয়? এই টুইঙ্কলিং অফ স্টার্স হচ্ছে লার্জ ডিস্টেন্স অফ স্টার্স অ্যান্ড ফ্লাকচুয়েশনস অফ ডেন্সিটি অফ দ্য এয়ার, এই কারণে হয়। নেক্সট, র্যাডার। র্যাডার এমন একটা ডিভাইস যেটা ফ্লাইং অবজেক্টকে ডিটেক্ট করে, ফ্লাইং অবজেক্টকে ডিটেক্ট করে। পুরো নাম কি? পুরো নাম হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। র্যাডারের পুরো নাম এবং র্যাডারের কাজ। র্যাডার কি করে? ফ্লাইং অবজেক্টকে ডিটেক্ট করে। আকাশে কোনো একটা বস্তু উঠছে, সেটা হেলিকপ্টার হতে পারে বা অন্য কিছু হতে পারে, সেইগুলোকে ডিটেক্ট করে হচ্ছে র্যাডার। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের কোয়েশ্চেন্স। তোমাদের আপকামিং এক্সাম তোমরা ভালো করে দাও, ভালো করে প্র্যাকটিস করো। যে ধরনের প্রশ্ন আমরা বললাম, ডিসকাস করলাম, এগুলোকে ভালো করে দেখো। আশা করি তোমরা ভালো করবে। থ্যাংক ইউ।